যুদ্ধবিধ্বস্ত গাজায় কয়েক বছর ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রায় $2.5 বিলিয়ন বা $250 কোটি ক্ষতি হয়েছে পরিবহন ব্যবস্থায়। এর পাশাপাশি উপত্যকায় ধ্বংস হয়েছে হাজার হাজার স্থাপনা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। এছাড়া চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, কর্মের সুযোগ নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাইকেলে করে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ইসরায়েলের আগ্রাসনের আগে গাজায় অধ্যাপকদের সাইকেল চালানো কোনো সাধারণ দৃশ্য ছিল না। বিস্তারিত নাহিদা রিন্থি রিপোর্টে। যে শহরের রাস্তাগুলো একসময় বাস, ট্যাক্সি আর মানুষের কোলাহলে ভরা ছিল, আজ সেখানে শুধু ধ্বংসস্তূপের নীরবতা। গাজায় এখন চলাচল মানে ঝুঁকি আর যাতায়াত মানে সংগ্রাম। ইসরায়েলি বাহিনী গাজার অবকাঠামো ভেঙে দিয়েছে, বিশেষ করে পরিবহন ব্যবস্থা। আমি আমার 6 ভাইকে দেখতে যাব। অতীতে আমাদের গাড়ি ছিল এবং 5 মিনিটের মধ্যে সেন্ট্রাল গাজার নুসিরাত শরণার্থী শিবিরে পৌঁছাতে পারতাম, যাতে আমার ভাই এবং আত্মীয়দের সাথে দেখা করা সহজ হয়। কিন্তু এখন আর এই সুযোগ নেই। এমন বাস্তবতায় গাজার মানুষ নতুন করে শিখছে কিভাবে চলতে হয়, কিভাবে বাঁচতে হয়। এখন সাইকেল আর বিলাসিতা নয়, এটা চাকরি, শিক্ষা, চিকিৎসা আর বেঁচে থাকার একমাত্র ভরসা। এই গল্প দুচাকার উপর ভর করে চলছে পুরো একটি জনগোষ্ঠীর জীবন। আমি এখান থেকে লোকজনকে দক্ষিণ গাজার আল নুয়াইরিতে পরিবহন করি। ভাঙাচোরা রাস্তা ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে আমি লোকজনকে উত্তর ও দক্ষিণের মধ্যে যাতায়াত করতে সাহায্য করি, কারণ তাদের হাঁটার জন্য দূরত্ব অনেক বেশি। অনেকে আবার সাইকেল দিয়ে যাতায়াত করে। 2023 সালের ডিসেম্বরে সুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় পার্ক করা অবস্থায় অনেক গাড়ি ধ্বংস হয়। জ্বালানি সংকট আর ভাঙা রাস্তায় গাড়ি এখন প্রায় বিলাসিতা। বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় 81% সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। অনেক এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন। এমন প্রেক্ষাপটে সাইকেল হয়ে উঠেছে সবচেয়ে নির্ভরযোগ্য একটি বাহন, অনেকের জন্য একমাত্র যাতায়াতের মাধ্যম। কিন্তু সেটিও এখন দুষ্প্রাপ্য। যুদ্ধের আগে $200 সাইকেল এখন দাম ছাড়িয়েছে $1000। গাজা সিটির জাল্লা স্ট্রিটে সাইকেল মেরামতের দোকানে নতুন সাইকেল নেই। দোকানদাররা বলেন মানুষ আসে কিন্তু কেনার সামর্থ্য নেই। এদিকে ডেলিভারি সেবাও বদলে গেছে উপত্যকায়, যা এখন পুরোপুরি সাইকেলের উপর নির্ভরশীল। প্লাস্টিকের সবজির ঝুড়ি লাগিয়ে সাইকেলে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, কাপড় আর প্রয়োজনীয় জিনিস। এখন সাইকেল শুধু বাহন নয়, এটি বেঁচে থাকার। যুদ্ধের কারণে আরোপিত একটি করুণ বাস্তবতার মধ্যে এক কাতারে এসে পড়েছেন গাজার ধনী গরিব, শিক্ষার্থী, শিক্ষক, মালিক, চাকরিজীবী সবাই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ধ্বংসপ্রাপ্ত গণপরিবহনের কারণে এখন বিকল্প যানবাহনের মধ্যে অন্যতম মাধ্যম সাইকেল। নাহিদা রিন্থি, 71। জেফ্রি অ্যাপস্টাইন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। এমন তথ্য উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর একটি গোপন নথিতে। বলা হচ্ছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অ্যাপস্টাইন। সম্প্রতি নথিটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। 2020 সালের 19 অক্টোবরের ওই নথিতে বিশদভাবে বলা হয়েছে, অ্যাপস্টাইন মোসাদের সাথে সমন্বয় করে গোয়েন্দা কার্যকলাপে লিপ্ত ছিলেন। ওই গোপন সূত্রটি অ্যাপস্টাইনের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন। ধারণা করা হচ্ছে, অ্যাপস্টাইন মোসাদের হয়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার রসদ যোগাতেন। জাপানে আগাম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পাবে বলে জরিপে আভাস দেওয়া হয়েছে। 2 বছরের মধ্যে এটি দেশটির দ্বিতীয় জাতীয় নির্বাচন। এদিকে পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডেও আগাম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। একই সাথে হচ্ছে সংবিধান নিয়ে গণভোটও। ভোটের বিস্তারিত থাকছে রিপোর্টে। জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বৈরী আবহাওয়ার মধ্যেও স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট দেওয়া শুরু করেন সাধারণ মানুষ। এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের 465 আসনের জন্য 1284 প্রার্থী লড়াই করছেন।
23 জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি। গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন, আর তাই ক্ষমতা গ্রহণ করেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির। জনমত জরিপে দেখা গেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষে 465টি আসনের মধ্যে সর্বোচ্চ 300টি আসন পেতে পারে। এতে গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপি ঘুরে দাঁড়াবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। রক্ষণশীল নেত্রী তাকাইচি কর ছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোটারের সমর্থন অর্জন করেছেন। পর্যবেক্ষকদের মতে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এই নির্বাচনে এলডিপিকে তাদের অবস্থান শক্তপোক্ত করতে সহায়তা করেছে। জরিপে দেখা যাচ্ছে 18 থেকে 30 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে তাকাইচি বিশেষভাবে জনপ্রিয়। তবে পর্যবেক্ষকদের মতে এই আগাম নির্বাচন তাকাইচির জন্য এক ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, কারণ এবার তার দলকে তুলনামূলক বেশি ঐক্যবদ্ধ বিরোধী জোটের মুখোমুখি হতে হচ্ছে। এদিকে থাইল্যান্ডেও সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে, একই সাথে হচ্ছে সংবিধান নিয়ে গণভোটও। থাইল্যান্ডের নির্ধারিত সময়ের চেয়ে আগেই হচ্ছে ভোট। এবারের নির্বাচনে রক্ষণশীল, প্রগতিশীল ও জনতাবাদী শিবিরের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। চৈতি সরওয়ার, ৭১। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট অপরাধীদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত 89 জনের নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চালু করা এই ডাটাবেজে প্রায় 25,000 অবৈধ অভিবাসী অপরাধীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের হাতে গ্রেপ্তার ও পরে দণ্ডিত হওয়া খুনি, যৌন অপরাধী ও মাদক পাচারকারীদের সে তালিকায় রাখা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এই ডাটাবেজে দণ্ডিত ব্যক্তিদের নাম, পরিচয়, ছবি, অপরাধের বিবরণ এবং জাতীয়তা প্রকাশ করা হয়েছে। ডিএইচএস আরও জানায়, ডাটাবেজে গ্রেপ্তার হওয়া 25,000 ব্যক্তির তথ্য রয়েছে। সংস্থাটি বলছে, যারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পায়নি তাদের দ্বারা মার্কিনীদের ক্ষতিগ্রস্ত হওয়া কাম্য নয়। এখনও আইসিই বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস। শনিবার কেন্দ্রস্থলের দিকে মিছিল নিয়ে যায় কয়েকশো মানুষ। এছাড়া বিক্ষোভ হয় আইসিই কার্যালয় সহ হুইপল ফেডারেল ভবনের বাইরেও। এদিকে অভিবাসন নিয়ন্ত্রণকারী সংস্থাটির হামলায় নিহতদের স্মরণ সভায় দোষীদের শাস্তি নিশ্চিত করা সহ মিনিয়াপলিস থেকে আইসিইকে অপসারণের দাবি জানান ভুক্তভোগী স্বজনরা। অরিসুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন নিয়ন্ত্রণকারী সংস্থা আইসির বিরুদ্ধে ক্ষোভ কমছেই না। প্রতিদিনই তাদের অপসারণ সহ নানা দাবিতে রাস্তায় নামছে মানুষ। মিনিয়াপলিসের কেন্দ্রস্থলের উদ্দেশ্যে মার্চ করে সেখানকার বাসিন্দারা। এ সময় তারা আইসি বিরোধী নানা স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা জানান, সরকারের এমন পদক্ষেপ স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। অনেকেই এখন নিজেদের ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। আমরা চাই আইসিই যেন এখান থেকে চলে যায়। এছাড়া বিক্ষোভ হয় আইসি কার্যালয় সহ হুইপল ফেডারেল ভবনের বাইরে। এ সময় প্রতিবাদী গান ও নাচের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অভিবাসীদের সহায়তায় কমিউনিটির কাছ থেকে অনুদান দেওয়ার অনুরোধ করেন তারা। এদিকে মিনিয়াপলিসে আইসির অভিযানে নিহতদের স্মরণে পাউডার হর্ন পার্কে সভা করে আদিবাসী কমিউনিটির সদস্যরা। এ সময় তারা রেনিগুড ও অ্যালেক্স পেট্রির স্মৃতিচারণ করেন। পাশাপাশি প্রতিবাদ জানান আইসির কর্মকাণ্ডে। এ ধরনের সহিংসতা নতুন কিছু নয়। আর কতটা অন্যায় যে মানুষের চেহারা বা পরিচয়ের উপর নির্ভর করে কারো কষ্ট বেশি বা কম গুরুত্ব পায়। আর দুঃখের সাথে বলতে হয় যে এমন বাস্তবতাই আজ আমাদের সামনে। তবে বিক্ষোভের জেরে আগেই মিনিসোটা থেকে প্রায় 700 আইসি এজেন্ট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারপরেও প্রায় 2000 এজেন্ট এখনও সেখানে অবস্থান করছেন। অরিসুল ইসলাম, ৭১।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও উইল লুইস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদপত্রে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘটনায় পাঠকদের ক্ষোভের মুখে পড়ার কয়েকদিনের মাথায় তিনি সরে দাঁড়ালেন। উইল লুইস স্টাফদের কাছে খুবই ছোট একটি নোটের মাধ্যমে পদত্যাগের কথা জানান। তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। উইল জানিয়েছেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথে।